Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Job Translation Blog. This is Mukhlis Khan. আজকে আমরা জব ট্রান্সলেশন ব্লগসে মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে কথা বলবো। আমরা গত ক্লাসগুলোতে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে 40তম বিসিএস এর বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনে মুক্তিযুদ্ধের বিষয়ে ট্রান্সলেশনটা ছিল, সেটার সূত্র ধরে আমরা আজকে এই ক্লাসটা নিব মুক্তিযুদ্ধ সম্পর্কিত। তাহলে আমরা যদি স্টার্ট করি, 1 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে বাংলাদেশ রক্ত দিয়ে তৈরি। কথাটা খুব ছোট, বাংলাদেশ রক্ত দিয়ে তৈরি। এবং এই ট্রান্সলেশনটা আমি অনেকদিন, প্রায় বেশ কিছুদিন আগে আমি দিয়েছিলাম বিভিন্ন পেজে, এবং এটা নিয়ে মোটামুটি আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। অনেকেই এটাকে সাপোর্ট করেছে লিটারাল মিনিংয়ে, যেমন বাংলাদেশ ইজ মেড অফ ব্লাড। আসলে এটা একবার টু মাচ লিটারাল হয়ে যায়, তাই না? বাংলাদেশ ইজ মেড অফ ব্লাড, আসলে এই অর্থটা হবে রূপক অর্থে, তাই না? এই জন্য অনেকে এটা নিয়ে তর্ক বিতর্ক করেছেন বাংলাদেশে, কিন্তু আসলে এটা বাংলাদেশ ইজ মেড অফ ব্লাড, এটা একবারে খুব নন স্ট্যান্ডার্ড ইংলিশ একটা, ঠিক আছে? ইংলিশে কিন্তু স্ট্যান্ডার্ড আছে, 2% স্ট্যান্ডার্ড, 98% স্ট্যান্ডার্ড, 50% স্ট্যান্ডার্ড, তাই না? তাহলে এটা বাংলাদেশ রক্ত দিয়ে তৈরি, এই কথাটা এটা লিটারাল মিনিং কখনো হবে না। বাংলাদেশ ইজ মেড অফ ব্লাড, এটা ভাবার্থে করতে হবে, তাই না? তাহলে অর্থটা হচ্ছে, ইংলিশটা হচ্ছে বাংলাদেশ ইজ বিল্ট আপন দ্য লেগেসি অফ ব্লাড। আমি বাংলাদেশটাকে সংক্ষেপে লিখেছি, কারণ যেহেতু স্পেসের জন্য বিডি। বাংলাদেশ ইজ বিল্ট আপন দ্য লেগেসি অফ ব্লাড, এটা খুবই স্ট্যান্ডার্ড কথা, যে ব্লাডের লেগেসির উপর বাংলাদেশ দাঁড়িয়েছে। অথবা বাংলাদেশ কেম ইনটু বিং, কাম ইনটু বিং মানে কি? অস্তিত্বে আসা, এট দ্য এক্সপেন্স অফ ব্লাড। এখন এই যে এট দ্য এক্সপেন্স, একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে রিজাল্টিং ইন দ্য লস অফ সামথিং, মানে কোনো কিছু হারানোর বিনিময়ে। তাহলে এটা একটা সুন্দর ফ্রেজ, এট দ্য এক্সপেন্স অফ। তাহলে এটার ইংলিশটা হইতে পারে বাংলাদেশ ইজ বিল্ট আপন দ্য লেগেসি অফ ব্লাড, অথবা বাংলাদেশ কেম ইনটু বিং এট দ্য এক্সপেন্স অফ ব্লাড। রক্ত হারিয়ে আমরা বাংলাদেশ আসলো। 2 নম্বর সেন্টেন্সটা, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি। এটা একটা কমন এক্সপ্রেশন, কমন সেন্টেন্স, বাংলাদেশে বিভিন্ন পরীক্ষাতে এগুলো আসে। তাহলে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি। তাহলে আমরা এখানে সাবজেক্ট ভার্ব, প্রতি ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব, কিন্তু যেমন আগে বাংলাদেশ রক্ত দিয়ে তৈরি, যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ কি দিয়ে তৈরি, বাংলাদেশ রক্ত দিয়ে তৈরি, বাংলাদেশ ইজ বিল্ট অর বাংলাদেশ কেম ইনটু বিং। এখানে বলতে পারো যে এখানে আমি কেন কেম ইনটু বিং দিলাম, পাস্ট টেন্স কেন দিলাম? কারণ এই কথাটা তো নর্মাল টেন্সের বিষয় না। বাংলাদেশ রক্ত দিয়ে তৈরি মানে কি? বাংলাদেশ কিভাবে পৃথিবীতে আবির্ভাব ঘটলো, তাই না? এই জন্য বাংলাদেশ রক্তের বিনিময়ে আসলো। তাহলে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। এবং আমাদের ভার্ব আমরা আমি বলেছি যে প্রেজেন্ট সিম্পলের ছাড়া পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স খুব ইজিলি ভিজিবল, তোমরা সহজে বুঝতে পারো যে এটা কি, টেন্সটা সহজে বুঝতে পারো, ভার্বটা সহজে খুঁজে বের করা যায়। প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে কি হয়, মেইন ভার্ব না থাকলে তোমাকে একটু ফ্রেম করতে হবে, চিন্তা করতে হবে কোথায় শব্দগুলা, কোথায় আমি এমিজার বসাতে গিয়ে কিন্তু সমস্যাটা হয়। তাহলে এখানে বাংলা শব্দটা তোমাকে সেট করতে হবে। তাহলে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি। তাহলে ভার্ব কিন্তু এখানে পরিষ্কার, পেয়েছি। কে পেয়েছে? আমরা, এই জন্য উই গট। তারপরে পরবর্তী কথাটা বাংলার সাথে সাথে মিলিয়ে করতে হবে। তাহলে উই গট, আমরা পেয়েছি। এখন কি পেয়েছি আমরা? এই দেশ, উই গট দিস কান্ট্রি। কিসের বিনিময়ে? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। তাহলে এখানে রক্তের বিনিময়ে একই কথা, দেখো, এট দ্য এক্সপেন্স অফ ব্লাড, মানে রক্ত হারিয়ে। রক্তের বিনিময়ে মানে কি? রক্ত হারিয়ে আমরা এই দেশ পেয়েছি। এই জন্য উই গট দিস কান্ট্রি এট দ্য এক্সপেন্স অফ ব্লাড অফ 3 মিলিয়ন মার্টার্স। মার্টার মানে শহীদ। 30 লক্ষরে 3 মিলিয়ন, সেম থিংস।
নো প্রবলেম। 30 লক্ষ লিখতে হবে, ইউ ক্যান রাইট ডাউন 3 লাখ, বেটার মিলিয়ন, কারণ 10 লাখে 1 মিলিয়ন, এই জন্য 30 লক্ষ 3 মিলিয়ন মার্টার, মার্টার মানে শহীদ। তাহলে আমরা উই গট দিস কান্ট্রি অ্যাট দ্য এক্সপেন্স অফ ব্লাড অফ 3 মিলিয়ন মার্টার, মানে 30 লক্ষ শহীদদের। র থাকলে কিন্তু অব হয়, তাই না? তোমরা জানো র থাকলে অব। 3 নম্বর সেন্টেন্সটা কি? স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন। তাহলে তোমরা যদি সাবজেক্ট ভার্ব খুঁজতে চাও, ইউ ক্যান ডু। একই নিয়ম কিন্তু এখানে ফলো করছে, তাই না? কারণ আমি বারবার বলছি যে ইংলিশ থেকে বাংলা অনুবাদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, পার্ট বাই পার্ট অনুবাদ করতে হবে, তারপরে হোল সেন্টেন্সটাকে ফ্রেম করতে হবে। আর বাংলার ক্ষেত্রে এই একটা সুবিধা আছে যে সাবজেক্ট আর ভার্ব যখন খুঁজে পাবা, তার পরবর্তী কথাগুলো বাজে বাজে দিলেই মোটামুটি হয়ে যাবে। তাহলে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন। এখন যদি দেখো যে এখানে সাবজেক্ট এবং ভার্ব, মানে মেইন তো ভার্ব খুঁজে বের করতে হবে, তারপরে সাবজেক্ট। এখানে ভার্ব আছে, দেখো ভার্ব কি আছে এখানে, দেখো তো, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন। তাহলে রক্ষা করা, এখানে কিন্তু ভার্বটা আছে, তাহলে বাংলা কথা হবে রক্ষা করা হচ্ছে আরো কঠিন। বাংলা কথা যদি ফ্রেম করতে চাও, রক্ষা করা হচ্ছে আরো কঠিন, তাই না? এখন এটা দুই ভাবে করা যেতে পারে, যেমন প্রিজার্ভিং ইন্ডিপেন্ডেন্স ইজ মোর ডিফিকাল্ট দ্যান গেইনিং ইট। এখন ভার্বটা এখানে ইজ কেন হইল? আমি বলতে পারো রক্ষা করা তো একটা ভার্ব, রক্ষা করা একটা ভার্ব, তাই না? এখন তুমি চিন্তা করো, সাঁতার কাটা হাঁটার চেয়ে ভালো ব্যায়াম, সাঁতার কাটা হাঁটার চেয়ে ভালো ব্যায়াম। তাহলে আমরা কি বলি? সুইমিং ইজ এ বেটার এক্সারসাইজ দেন ওয়াকিং। সুইমিং ইজ মানে কি? সাঁতার কাটা হাঁটার চেয়ে ভালো ব্যায়াম। তার মানে কি? সাঁতার কাটা হচ্ছে হাঁটার চেয়ে ভালো ব্যায়াম। তাহলে হচ্ছে শব্দটা এখানে তোমাকে ফ্রেম করতে হবে সাবজেক্ট ভার্ব খোঁজার জন্য। তাহলে এই যে এভাবে রক্ষা করা মানে কি? প্রিজার্ভ। এখন বলতে পারো যে আমি এখানে প্রিজার্ভ দেবো কেন? প্রোটেক্ট দিলে সমস্যা কি? প্রোটেক্টিং ইন্ডিপেন্ডেন্স। তাহলে ডিফারেন্সটা কি? প্রোটেক্ট আর প্রিজার্ভ। প্রিজার্ভ হচ্ছে যে কোনো জিনিস টু কিপ সামথিং এজ ইট ইজ, মানে অক্ষুণ্ণ রাখা, ঠিক আছে? অক্ষুণ্ণ রাখাটা হচ্ছে প্রিজার্ভ। প্রিভেন্ট ফ্রম ড্যামেজ, প্রিভেন্ট ফ্রম বিং ডেস্ট্রয়েড অর ডিকেইং, ক্ষতি হওয়া থেকে রক্ষা করা, ধ্বংস হওয়া থেকে রক্ষা করা, মানে যাতে অক্ষুণ্ণ রাখা। এই জন্য ইংলিশটা হচ্ছে প্রিজার্ভ। এই জন্য স্পেসিফিক ওয়ার্ডের জন্য স্পেসিফিক ইংলিশ কিন্তু, ঠিক আছে? এই জন্য রক্ষা করা মানেই যে প্রোটেক্ট হবে, ইটস নট নেসেসারি। এই জন্য কনজার্ভ, এখন বলতে পারো একজন আমি কনজার্ভ দিলে সমস্যা কি? কনজার্ভ, প্রিজার্ভ আর কনজার্ভের মধ্যে পার্থক্যটা কি? প্রিজার্ভ হচ্ছে অক্ষুণ্ণ রাখা, কনজার্ভ হচ্ছে চেঞ্জ হওয়া থেকে রক্ষা করা বা ক্ষতি হওয়া থেকে রক্ষা করা, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম এখানে স্বাধীনতা রক্ষা করা মানে স্বাধীনতাকে প্রিজার্ভ করা, অক্ষুণ্ণ রাখা। রক্ষা করা মানে কি? তোমাকে বুঝে নিতে হবে এখানে রক্ষা বলতে কি রক্ষা বোঝায়, মানে অক্ষুণ্ণ রাখা। এই যে প্রিজার্ভিং ইন্ডিপেন্ডেন্স ইজ মোর ডিফিকাল্ট দ্যান গেইনিং। এখন বলতে পারো আমি এখানে আইনজি দিয়ে কেন স্টার্ট করলাম? এই যে সাঁতার কাটার চেয়ে হাঁটা ভালো ব্যায়াম, তাহলে সুইমিং ইজ বেটার এক্সারসাইজ দেন ওয়াকিং, তাহলে তো ওয়াকিং। অথবা ইট দ্বারা শুরু করতে পারো, যেখানে সাবজেক্টটা ক্লিয়ার না। এখানে দেখো স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা হচ্ছে আরো কঠিন। তাহলে ওই শব্দ সেন্টেন্সটা যেমন করা যায় যে প্রিজার্ভিং ইন্ডিপেন্ডেন্স ইজ মোর ডিফিকাল্ট দেন গেইনিং ইট। তাহলে আমরা দেখলাম এখানে ভার্বটা ইজ কেন রক্ষা করা হচ্ছে আরো কঠিন। এই জন্য হচ্ছে এর জন্য আমরা এম ইজ আর দিই, ইজ অথবা আর। তোমরা জানো ইজ হবে সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে, আর আর হবে সাবজেক্টটা প্লুরাল হলে। এখানে স্বাধীনতা অর্জন এই পুরোটাই একটা সাবজেক্ট, এটা সিঙ্গুলার কিন্তু। এই জন্য প্রিজার্ভিং ইন্ডিপেন্ডেন্স ইজ মোর ডিফিকাল্ট। এখন আরো কঠিন মানে কি? অধিকতর কঠিন, এই জন্য মোর ডিফিকাল্ট। এখানে যেহেতু মোর দিলাম এই জন্য এখানে দেন দেওয়া, তাই না? কারণ তুলনা করছি, মোর বেটার। এখানে মোর ডিফিকাল্ট দেন। তাহলে কোনো কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে ইআর দিয়ে কম্পারেটিভ করতে হবে, আর বড় অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আগে মোর দিতে হবে, তাই না? মোর ডিফিকাল্ট,
আর ছোট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ইয়ার, স্মলার, স্মলার, হটার, ইউ নো দিস থিং, তোমরা এইসব গ্রামার খুব ভালো জানো। তাহলে ইজ মোর ডিফিকাল্ট দেন গেইনিং ইট। তাহলে দেখো এখানে আইএনজি, এখানে কিন্তু আইএনজি, কারণ যেহেতু আমরা আইএনজি দিয়ে স্টার্ট করেছি, এখানে পরবর্তী ভার্বটা কিন্তু আইএনজি দিতে হবে। এটা উদাহরণের জন্য আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, পার্থক্যের জন্য। দেখো, অথবা ইট ইজ মোর ডিফিকাল্ট টু প্রিজার্ভ ইন্ডিপেন্ডেন্স দেন টু গেইন ইট। তাহলে এখানে দেখো আমি স্টার্ট করেছি ইট দ্বারা, ইট ইজ মোর ডিফিকাল্ট, এটি হচ্ছে আরো কঠিন রক্ষা করা, যে টু প্রিজার্ভ। আগেটা ছিল প্রিজার্ভিং, কিন্তু এটা হচ্ছে টু প্রিজার্ভ, মানে রক্ষা করা ইন্ডিপেন্ডেন্স দেন টু গেইন ইট। এখানে দেখো আবার টু গেইন হচ্ছে, কারণ যেহেতু এখানে টু প্রিজার্ভ, এখানে কিন্তু তুলনা করার ক্ষেত্রে পরবর্তীতে আবার টু গেইন, মানে স্টে ইন দ্য সেম টেন্সে থাকতে হবে। তাহলে বোঝা গেল? কারণ এগুলো খুব মাইনরলি তোমাকে চিন্তা করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে আমি পরবর্তী কথাটা কি লিখবো। তাহলে দেখো এখানে ভার্ব লিখছি টু প্রিজার্ভ, এজন্য পরবর্তী ভার্বটা টু গেইন। আর ওখানে ছিল প্রিজার্ভিং আইএনজি, এজন্য পরবর্তী ভার্বটা এখানে গেইনিং। ইট দিলাম কেন? ইট, কারণ এখানে ইট বলতে কাকে বোঝাচ্ছে? একটাই মাত্র জিনিস নিয়ে আলাদা। এখানে দেখো স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন। কি নিয়ে কথা বলছে? স্বাধীনতা। এই জন্য স্বাধীনতাকে রিপ্লেস করা হবে ইট দ্বারা। তোমরা জানো মানুষকে রিপ্লেস করে হু দ্বারা, বস্তু বা প্রাণীকে রিপ্লেস করে হুইচ, দ্যাট, আর দ্যাটটা সবার ক্ষেত্রে হয়। তাহলে এই জন্য ইট ইজ মোর ডিফিকাল্ট টু প্রিজার্ভ ইন্ডিপেন্ডেন্স। এখন তুমি যদি টু প্রিজার্ভের পরে আবার এখানে আইএনজি দিলে হবে না, তাই না? কারণ একই ধারা রাখতে হবে, টেন্সটাকে একই ধারায় রাখতে হবে। এই জন্য হয় আইএনজি দিবে, না হয় টু দিবে। আইএনজি দিলে প্রিজার্ভিং ইন্ডিপেন্ডেন্স ইজ মোর ডিফিকাল্ট দেন গেইনিং ইট, অথবা ইট ইজ মোর ডিফিকাল্ট টু প্রিজার্ভ ইন্ডিপেন্ডেন্স দেন টু গেইন ইট। তাহলে বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমি জানি এইখানে সমস্যাগুলো কিন্তু বেশি হয়, কারণ আমি যেহেতু এটা নিয়ে খুব সবসময় গবেষণা করি, ইংলিশের ল্যাঙ্গুয়েজের বিষয়টা নিয়ে প্রত্যেকটা বিষয়ে আমি চিন্তা করি সেন্টেন্সটা এরকম কেন হইল। হ্যাঁ, তাহলে মিক্সড আপ করা যাবে না, ঠিক আছে? পরবর্তী শব্দ 4 নম্বর শব্দ, সেন্টেন্সটা কি? শহীদদের স্মরণে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এখানে ভার্বটা খুব ক্লিয়ার, কি নির্মাণ করা হয়েছে। বাংলাতে শেষে হয়েছে থাকলে, তোমরা জানো আমি কয়েকটা লেকচারে বলেছি, নেওয়া হয়েছে, কেনা হয়েছে, পাঠানো হয়েছে, বিক্রি করা হয়েছে, তারপরে নির্মাণ করা হয়েছে, এরকম মানে ভার্বের পরে হয়েছে থাকলে ক্লিয়ার কাট এক্সপ্রেশন কি? হ্যাভ বিন অর হ্যাজ বিন, তারপর ভার্বটা পাস্ট পার্টিসিপল। নেওয়া হয়েছে হ্যাভ বিন টেকেন অর হ্যাজ বিন টেকেন। কেনা হয়েছে হ্যাভ বিন বট অর হ্যাজ বিন বট। পাঠানো হয়েছে হ্যাজ বিন সেন্ট অর হ্যাভ বিন সেন্ট। ক্লিয়ার কাট, তাই না? নির্মাণ করা হয়েছে। এখন যদি বলা হয়েছে সক্ষম হয়েছে, আমি বলেছি কথার আগে, নির্মাণ করা একটা ভার্ব, সক্ষম কিন্তু ভার্ব না। এই জন্য হ্যাজ বিন অ্যাবল অর হ্যাভ বিন অ্যাবল, কারণ অ্যাবল তো ভার্ব না, ভার্ব হলে না ভার্বটা পাস্ট পার্টিসিপল হইতো। যেহেতু নির্মাণ করা একটা ভার্ব, এই জন্য দেখো এখন কি নির্মাণ করা হয়েছে? আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, সাবজেক্টটা খুঁজে বের করতে পারবো। ভার্বটা কি? নির্মাণ করা হয়েছে। কি নির্মাণ করা হয়েছে? জাতীয় স্মৃতিসৌধ। যদি প্রশ্ন করা হয় কি নির্মাণ করা হয়েছে? জাতীয় স্মৃতিসৌধ। এই যে জাতীয় স্মৃতিসৌধ ইংলিশটা কি? দ্য ন্যাশনাল মার্টায়ার্স মেমোরিয়াল। জাতীয় স্মৃতিসৌধ। এই যে মার্টায়ার্স, এখানে দেখো অ্যাপোস্ট্রফিটা কিন্তু মার্টায়ার্স এর পরে হয়েছে, দেখো, কারণ মার্টায়ার হচ্ছে যে শহীদ, আর প্লুরালের ক্ষেত্রে বহুবচনে কি হয়? একটা এজ দিতে হয়, মার্টায়ার্স। বাংলা কথা কি? শহীদদের যখন বলা হয় স্মৃতিসৌধ, মানে কি? শহীদদের স্মরণে যে সৌধটা, সেটা স্মৃতিসৌধ। শহীদদের স্মরণে, শহীদদের হচ্ছে এই জন্য প্লুরালের পরে অ্যাপোস্ট্রফি। আর একজনের যদি হইতো একজন শহীদের স্মরণে, তাহলে এই অ্যাপোস্ট্রফিটা এস এর আগে হইতো। ইউ নো দিস থিংস, তাই না? তো প্লুরালের ক্ষেত্রে যদি অ্যাপোস্ট্রফি দেওয়া হয়, তাহলে প্রথমে প্লুরাল করতে হবে, তারপরে অ্যাপোস্ট্রফি। আর যদি সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি থাকে, তাহলে প্রথমে সিঙ্গুলার, তারপরে অ্যাপোস্ট্রফি। ইউ নো দিস। তাহলে এই জন্য দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল, মানে জাতীয় স্মৃতিসৌধ হ্যাজ বিন বিল্ট। এই যে দেখো হ্যাজ বিন, আমি এখানে হ্যাভ বিন বিল্ট দিব না কেন? কারণ বলেছি যে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যেহেতু
একটা কথা বলা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ একটা, বলা হয় না যে দুটি স্মৃতিসৌধ, বলা হয় না তিনটি স্মৃতিসৌধ, তাই না? এই জন্য দ্য ন্যাশনাল মার্টিয়ার্স মিউজিয়াম এটা একটা, এই জন্য হ্যাজ বিন বিল্ট। তারপরে কোথায়? সাভার, এট সাভার। এখন শহীদদের স্মরণে, এই শহীদদের স্মরণের কথাটা ইন কমেমোরেটিং দ্য মার্টার্স, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে ইন কমেমোরেটিং, কমেমোরেট হচ্ছে যে স্মৃতি রক্ষা করা, এই জন্য ইন কমেমোরেটিং দ্য মার্টার্স মানে শহীদদের স্মরণে, এটা এটা একটা এক্সাক্ট ইংলিশ কিন্তু, ঠিক আছে? এখন যদি কেউ বলে যে আমি যদি কমেমোরেটিং না দিই তাহলে কি অন্য কি কি এক্সপ্রেশন দেওয়া যায়? এট সাভার ইন দ্য মেমোরি অফ মার্টার, ইউ ক্যান সে ইন দ্য মেমোরি অফ মার্টার, কিন্তু এটা দিলে কি বেশি খুব স্ট্যান্ডার্ড, মোস্ট স্ট্যান্ডার্ড দেন দ্য আদার ওয়ান। তাহলে ইন কমেমোরেটিং দ্য মার্টার মানে মার্টারদের স্মরণ রক্ষা, স্মৃতি রক্ষা। তাহলে আমরা দেখলাম চারটা শব্দ সেন্টেন্স আমরা দেখলাম। এরকম সেন্টেন্স ঘুরিয়ে ফিরে আসতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে তোমাকে সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করতে হবে, আর এক্সাক্ট অনুবাদটা দিতে হবে, এক্সাক্ট এক্সপ্রেশনটা, ঠিক আছে? আজকে আমরা দেখতে পেলাম যে বাংলা থেকে ইংলিশ মুক্তিযুদ্ধ বিষয়ক একটা টপিক, চারটা সেন্টেন্স নিয়ে আমরা কথা বলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগে ক্লাস আবার দেখো। সালাম আলাইকুম।